কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ 2022 পার্ট 2। আগের সপ্তাহে পার্ট 1 করেছিলাম। আচ্ছা, WHO গ্লোবাল সেন্টার ফর ট্রেডিশনাল মেডিসিনস টু বি সেট আপ অ্যাট হু বা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গ্লোবাল সেন্টার ফর ট্রেডিশনাল মেডিসিন। ট্রেডিশনাল মেডিসিন বলতে আমরা যে সমস্ত ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতির কথা জানি তাদের উপর বেস করে রিসার্চ বা চর্চা হবে এই সেন্টারে। WHO গ্লোবাল সেন্টার ফর ট্রেডিশনাল মেডিসিনস কোথায় সেট আপ করা হলো, তৈরি করা হলো? জামনগর, গুজরাট, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ। অবশ্যই মিনিস্ট্রি অফ আয়ুষ এই সমস্ত যে ক্ষেত্রগুলো নিয়েই মিনিস্ট্রি বা মন্ত্রকটা তৈরি হয়েছে, আয়ুর্বেদ, যোগা, ইউনানি, হোমিওপ্যাথি এটসেট্রা। তো এটা তৈরি হচ্ছে গুজরাটের জামনগরে। হুয়ের হেডকোয়ার্টার কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এবং বর্তমান ডিজি বা ডিরেক্টর জেনারেল হচ্ছেন তেদ্রোস আধানম ঘিব্রিসাস। বানানটা হচ্ছে তেদ্রোস TEDROS, আধানম ADHANOM এবং ঘিব্রিসাস GHEBREYESUS। নেক্সট আসছি ইন্ডিয়াজ লার্জেস্ট রিক্লাইনিং স্ট্যাচু অফ লর্ড বুদ্ধা। অর্থাৎ রিক্লাইনিং বলতে বোঝানো হচ্ছে শায়িত। বুদ্ধের সবচেয়ে বড় শায়িত মূর্তি কোথায় স্থাপন করা হচ্ছে? সেটা হচ্ছে গিয়ে আমাদের বোধগয়াতে। বোধগয়া বিহারে অবস্থিত। এখন এই ধরনের শায়িত মূর্তি, এটা তো 100 ফিট বাই 30 ফিট, 100 ফিট লম্বা, 30 ফিট উঁচু। এই ধরনের মূর্তি আর কোথায় আছে? সেটা হচ্ছে কুশিনগরে আছে, যেটা ইউপিতে পড়ছে। এই কুশিনগরটা হচ্ছে মহাপরিনির্বাণ সাইট, অর্থাৎ যে বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছিল যেখানে, সেই সাইট। নেক্সট আসছি ইন্ডিয়াজ লার্জেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় স্থাপিত হলো? উদ্বোধন হয়েছে জাস্ট। ইন্ডিয়াজ লার্জেস্ট ফ্লোটিং অর্থাৎ ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট, সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় স্থাপিত হলো? তামিলনাড়ুতে। এর যার ক্যাপাসিটি হচ্ছে 42 মিলিয়ন কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে ইউনিট। আমরা যে ইউনিটের কথা জানি, বিদ্যুৎ পরিমাপের একক ইউনিট, সেই ইউনিটটা অ্যাকচুয়ালি কিলোওয়াট আওয়ার ইউনিটটারই শর্ট ফর্ম। তো এই 42 মিলিয়ন কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন ভারতের সবচেয়ে বড় ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট। তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই এবং সিএম MK স্ট্যালিন। আগের সপ্তাহে আমরা MK স্ট্যালিনের অটোবায়োগ্রাফি দেখেছি, বুকস একটা ইম্পর্ট্যান্ট বুকস হিসেবে ছিল কারেন্ট অ্যাফেয়ার্সে। নেক্সট আসছি, কোন ভারতীয় ক্রীড়াবিদ লিউপিন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন? তিনি হচ্ছেন MC ম্যারি কম। MC ম্যারি কম বিকামস ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ লিউপিন, LUPIN, লিউপিন ফার্মা কোম্পানি মানে ওষুধ কোম্পানি। তো সেই লিউপিন একটা বিশ্ব খ্যাত ব্র্যান্ড। সেই লিউপিনের শক্তি ক্যাম্পেনের জন্য উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। নেক্সট আসছি, ভয়েসে UPI পেমেন্ট সার্ভিস। আমরা UPI পেমেন্ট তো অলরেডি করে থাকি অনেকে, ফোনপে, গুগল পে ইত্যাদি। তো এই UPI পেমেন্ট সার্ভিস একটা নতুন শুরু হচ্ছে, যেটা হচ্ছে ভয়েসে, অর্থাৎ ভয়েস কমান্ড দিয়ে হবে। ভয়েসে UPI পেমেন্ট সার্ভিস শুরু করছে কোন কোম্পানি? টোনট্যাগ ইন অ্যাসোসিয়েশন উইথ NSDL পেমেন্ট সার্ভিসেস। তো টোনট্যাগ শুরু করছে ভয়েসে UPI পেমেন্টস। নেক্সট আসছি, US ইন্টারন্যাশনাল ওম্যান অফ কারেজ অ্যাওয়ার্ড। US ইন্টারন্যাশনাল ওম্যান অফ কারেজ অ্যাওয়ার্ড সাহসিকতার জন্যই দেওয়া হয় নর্মালি। তো কে পেলেন 2022-এ অ্যাওয়ার্ডটা? পেলেন বাংলাদেশি একজন এনভায়রনমেন্টাল লয়ার, যার নাম হচ্ছে রিজওয়ানা RIZWANA হাসান। রিজওয়ানা হাসান, বাংলাদেশি এনভায়রনমেন্টাল লয়ার, পরিবেশ আইনজীবী, তিনি পেলেন অ্যাওয়ার্ডটা। নেক্সট আসছি, কোন দুটি দেশের অ্যাথলিটদের 2022 বেজিং উইন্টার প্যারালিম্পিক্স, এখানে অলিম্পিক্স লেখা আছে, এটা ভুল করে লেখা হয়ে গেছে, এটা প্যারালিম্পিক্স হবে, প্যারালিম্পিক্স থেকে বাদ দেওয়া হয়েছে। IPC বা ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি বাদ দিয়েছে। এটা হচ্ছে রাশিয়া এবং বেলারুস। রাশিয়ান এবং বেলারুসিয়ান যে অ্যাথলিটসরা আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। রাশিয়া অ্যান্ড বেলারুসিয়ান অ্যাথলিটস আর ব্যান্ড ফ্রম বেজিং উইন্টার অলিম্পিক্স 2022 ডিউ টু ওয়ার ইন ইউক্রেন বাই IPC। IPCর সদর দপ্তর কোথায় অবস্থিত? জার্মানির বন শহরে IPC হেডকোয়ার্টার লেখা আছে, বন, জার্মানি। এবং প্রেসিডেন্ট বর্তমানে কে IPCর? অ্যান্ড্রিউ পারসন্স। তো IPC ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি, আমি আগের দিনে আলোচনা করেছি, প্যারা গেমস বলতে বোঝানো হয় যে সমস্ত গেম হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা
হ্যান্ডিক্যাপড প্রতিবন্ধী বলে থাকি আমরা, আবার এখন বলা হচ্ছে যে স্পেশালি এবল্ড আর কি, বিশেষভাবে সক্ষম মানুষদের বা ক্রীড়াবিদদের জন্য গেমস। নেক্সট আসছি সিআইএসএফ রেজিং ডে কত তারিখে পালন করা হয়? সিআইএসএফ রেজিং ডে বলতে সিআইএসএফ তৈরি হয়েছিল ওই দিনে, সিআইএসএফ রেজিং ডে পালন করা হয় March 10th, 10ই মার্চ পালন করা হয় দিনটা। বর্তমানে সিআইএসএফের ডিজি কে আছেন শিলবর্ধন সিং, SHEEL, শিলবর্ধন সিং হচ্ছেন বর্তমান ডিজি অফ সিআইএসএফ। আচ্ছা, আরেকটা দিন মার্চ মাসের ইম্পর্টেন্ট, 9th মার্চ হচ্ছে নো স্মোকিং ডে। নেক্সট আসছি ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট ইন হাঙ্গেরি। হাঙ্গেরির প্রথম ফিমেল প্রেসিডেন্ট, ভারতের প্রথম ফিমেল প্রেসিডেন্ট কে ছিলেন আশা করি অনেকেই জানো। হাঙ্গেরি দেশের প্রথম ফিমেল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? ক্যাটালিন নোভাক, KATALIN, ক্যাটালিন নোভাক, NOVAK, ক্যাটালিন নোভাক। হাঙ্গেরির ক্যাপিটাল বারবার আসে, হাঙ্গেরি দেশের রাজধানী কি? বুদাপেস্ট। আচ্ছা, এই রিসেন্ট যেহেতু ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট ইন হাঙ্গেরি ক্যাটালিন নোভাক, এই আমার মনে হলো যে একটুখানি আলোচনা করে নিলে ভালো হয় ফার্স্ট ফিমেল ইন ইন্ডিয়াগুলো। ফার্স্ট ফিমেল ইন ইন্ডিয়া কী কী আছে এখানে আমি দিয়েছি। 1 নম্বর হচ্ছে লয়ার, প্রথম ভারতীয় মহিলা উকিল কে ছিলেন? কর্নেলিয়া সোরাবজি, নোট করে রাখতে পারো। নেক্সট আসছি, এরপরে নাম দিয়ে দিয়ে করেছি। 2 নম্বরে আছে বাচেন্দ্রী পাল, বাচেন্দ্রী পালকে ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টে চড়েছিলেন। তারপরে আছে সাবিত্রীবাই ফুলে, SAVITRIBAI, সাবিত্রীবাই ফুলে, PHULE, সাবিত্রীবাই ফুলেকে প্রথম লেডি টিচার, প্রথম মহিলা স্কুল টিচার আর কি, সাবিত্রীবাই ফুলে। নেক্সট আসছে প্রথম ভারতীয় মহিলা হিসেবে যিনি স্পেসে গেছিলেন, কল্পনা চাওলা, আমরা জানি। নেক্সট আসছি প্রথম ভারতীয় মহিলা ডাক্তার আনন্দী গোপাল যোশী, প্রথম মিস ওয়ার্ল্ড ভারতীয় রীতা ফারিয়া পাওয়েল, এবং প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন, এটা অনেকেই জানি। নেক্সট আসছি প্রথম ভারতীয় নোবেল লরিয়েটকে? মাদার টেরেসা। এবং প্রথম ভারতীয় জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডি প্রথমকে? আশাপূর্ণা দেবী। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী এবং প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন এবং প্রথম মহিলা ডিফেন্স মিনিস্টারকে? ইন্দিরা গান্ধী। নেক্সট আসছি প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট, এটাই আলোচনা করছিলাম, প্রতিভা দেবী সিং পাটিল বা প্রতিভা পাটিল আমরা বলে থাকি। নেক্সট আসছি প্রথম অলিম্পিক ফাইনালে পৌঁছেছিলেন এরকম অ্যাথলিট PT ঊষা, ফাইনালে পৌঁছেছিলেন কিন্তু মেডেল পাননি, যাই হোক। নেক্সট আসছি গোল্ড মেডেল পাননি। নেক্সট আসছি সরোজিনী নাইডু, প্রথম ভারতীয় মহিলা গভর্নর। তারপরে আসছি প্রথম অশোক চক্র উইনারকে? নির্জা ভানোত, আমরা নির্জা নাম শুনেছি অনেকেই, খুব বিখ্যাত চরিত্র। এনার অটোবায়োগ্রাফি নিয়ে সিনেমাও হয়েছে, বায়োগ্রাফি নিয়ে, নির্জা ভানোত, অশোক চক্র প্রথম অ্যাওয়ার্ডি। IPS, প্রথম মহিলা IPSকে? কিরণ বেদি, প্রথম ভারতীয় মহিলা হিসেবে যিনি ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হয়েছিলেন, ইউনাইটেড নেশনস সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলির চেয়ারম্যান হয়েছিলেন, তিনি হচ্ছেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। নেক্সট আসছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা চেয়ারম্যান কে ছিলেন? অ্যানি বেসান্ত। আচ্ছা, প্রথম মহিলা ভারতীয় ফটো জার্নালিস্ট? হোমাই ভারওয়ালা, ইনি জাস্ট গত বছরই মারা গেছেন। নেক্সট আসছি প্রথম ভারতীয় মহিলা CM বা চিফ মিনিস্টার, যিনি UP চিফ মিনিস্টার ছিলেন, সুচেতা কৃপালিনী। প্রথম ভারতীয় মহিলা হেলথ মিনিস্টার এবং প্রথম হেলথ মিনিস্টার অ্যাকচুয়ালি, তিনি হচ্ছেন অমৃতা কর। নেক্সট আসছি প্রথম লোকসভা স্পিকার মহিলা, মীরা কুমার। প্রথম অলিম্পিক মেডাল উইনার যিনি, তিনি হচ্ছেন কর্ণম মালেশ্বরী। সিডনি 2000 সালে যে সিডনিতে অলিম্পিক্স হয়েছিল সেখানে ওয়েট লিফটিংয়ে মেডেল জিতেছিলেন। নেক্সট আসছে প্রথম মহিলা ফিনান্স মিনিস্টার, অবশ্যই বর্তমান ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন। তারপরে আসছে প্রথম ম্যান বুকার জিতেছেন যিনি মহিলা হিসেবে, ভারতীয় মহিলা, 1997-এ অরুন্ধতী রায়। প্রথম লেডি ডক্টরেট যিনি, ডক্টরেট অর্থাৎ PhD করা রিসার্চ গবেষক আর কি বলা চলে, তিনি হচ্ছেন অসীমা চ্যাটার্জি। এই কতকগুলো আমি 25টা আমি অ্যাসেম্বল করেছি, এছাড়াও আরও অনেক আছে, চাইলে করতে পারো। তো যাই হোক, রিলেটেড মনে হলো তাই GK সেকশানে আলোচনা করলাম। নেক্সট আসছি কোন রাজ্য সুষমা স্বরাজ অ্যাওয়ার্ড ফর ওমেন অ্যানাউন্স করেছে? সুষমা স্বরাজ অ্যাওয়ার্ড ফর ওমেন হচ্ছে সেই সমস্ত মহিলাদের দেওয়া হবে যারা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে কোনো মানে কোনো একটা দাগ রাখার মতো কাজ করবেন আর কি, তাদের দেওয়া হবে। এটা ঘোষণা করেছে হরিয়ানা গভর্নমেন্ট।
হরিয়ানা গভর্নমেন্ট ঘোষণা করেছে সুষমা স্বরাজ অ্যাওয়ার্ড, ₹5 লাখ মনিটারি অ্যাওয়ার্ড দেওয়া হবে, 5 লাখ টাকা দেওয়া হবে সেই সমস্ত মহিলাদের যারা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে কোনো কন্ট্রিবিউট করবেন, রিমার্কেবল। হরিয়ানার সিএম মনোহর লাল খট্টর এবং গভর্নর বর্তমানে যিনি রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়। নেক্সট আসছি, এসবিআই এর বর্তমান এমডি অশ্বিনী ভাটিয়া এমডি অফ এসবিআই বিকামস হোল টাইম মেম্বার অফ সেবি। সেবির আমরা নাম অনেকেই শুনেছি। সেবি কি? সেবির ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। অ্যাকচুয়ালি সেবি কি নিয়ন্ত্রণ করে? বিভিন্ন ধরনের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জগুলো, অর্থাৎ যে স্টক এক্সচেঞ্জগুলো আছে, স্টক মার্কেট, সেগুলো নিয়ন্ত্রণ করে। নেক্সট আসছি, খুবই ইম্পর্ট্যান্ট, যে সমস্ত ব্যাঙ্কগুলো ন্যাব ফিড বলে পরিচিত ছিল, অর্থাৎ ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফিনান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই সমস্ত ব্যাঙ্কগুলোকে এরপর থেকে বলা হবে এআইএফআই বা অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এআইএফআই, অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এবং এর আগে পরিচিত ছিল এগুলো ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফিনান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট, এই হিসেবে পরিচিত ছিল। এটা আরবিআই নামটা চেঞ্জ করে দিল। কতগুলো এরকম ধরনের ব্যাঙ্ক আছে ভারতে? মোট 4টে এরকম ধরনের ব্যাঙ্ক আছে। এক্সিম ব্যাঙ্ক, নাবার্ড, এনএইচবি এবং এসআইডিবিআই। এক্সিম ব্যাঙ্ক অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক, স্থাপিত হয়েছিল 1982-তে, 1981-র একটা অ্যাক্ট অনুযায়ী, ওই জন্য 81/82 লেখা আছে, 82টাই ধরতে হবে। নাবার্ড 12ই জুলাই 1982 স্থাপিত। এনএইচবি বা ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক স্থাপিত 9ই জুলাই 1988, এবং এসআইডিবিআই স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1990-এর 2 এপ্রিল প্রতিষ্ঠিত। ন্যাবফিডের বর্তমান চেয়ারম্যানকে কেভি কামাথ। কেভি কামাথ হচ্ছেন ন্যাবফিডের বর্তমান চেয়ারম্যান। এটার নতুন নাম হলো এআইএফআই, দ্যাট ইজ অল ইন্ডিয়া ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। নেক্সট আসছি, থার্ড ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল কোথায় শুরু হলো? থার্ড ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল শুরু হলো দিল্লিতে। ন্যাশনাল ইউথ পার্লামেন্ট বা যুব সংসদ প্রতিযোগিতা, যেখানে বাচ্চা বাচ্চা স্কুল স্টুডেন্টরা, কলেজ স্টুডেন্টরা, ইউনিভার্সিটি স্টুডেন্টরা পুরো পার্লামেন্টে যেমনভাবে হয় সেই রকম ডেকোরাম মেনটেন করে নিজেদের মধ্যে এ করে আর কি, মক পার্লামেন্ট, পার্লামেন্টের মতো করে একটা অ্যারেঞ্জ করা, নাটকের মতো। নেক্সট আসছি, ভার্চুয়াল স্মার্ট গ্রিড নলেজ সেন্টার কোথায় কে লঞ্চ করলো? ভার্চুয়াল স্মার্ট গ্রিড নলেজ সেন্টার লঞ্চ করলো পাওয়ার মিনিস্ট্রি বা বিদ্যুৎ মন্ত্রক। তো এই যে স্মার্ট গ্রিড, এই কথাটা শুনেই আমাদের বুঝে যাওয়া উচিত যে পাওয়ার মিনিস্ট্রি এটা লঞ্চ করবে ভার্চুয়াল স্মার্ট গ্রিড, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে স্মার্ট গ্রিড কীভাবে কাজ করে না করে সেই সমস্ত নলেজ শেয়ারিং এখানে আছে। নেক্সট আসছি স্কচ অ্যাওয়ার্ড। স্কচ অ্যাওয়ার্ডটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রায় গত বছর, এই বছর 2 বছরই জিতেছে। তার আগের বছর তো কন্যাশ্রীর জন্য জিতেছিল। যাই হোক, তো স্কচ স্টেট অফ গভর্নেন্স র্যাঙ্কিং 2021, স্কচ স্টেট অফ গভর্নেন্স র্যাঙ্কিং 2021-এ যে স্টেটগুলো ভারতের পজিশন পেয়েছে, ফার্স্ট পজিশন পেয়েছে অন্ধ্রপ্রদেশ, সেকেন্ড পজিশন ওয়েস্ট বেঙ্গল এবং থার্ড পজিশন ওড়িশা, অল ওভার র্যাঙ্কিংয়ে আর কি। নেক্সট আসছি, এনএলএমসি, ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন বলে একটা নতুন সংস্থা কেন্দ্রীয় সরকার তৈরি করলো। এনএলএমসি, ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন মানে হচ্ছে গিয়ে যে কোনো জিনিস যদি আমি অর্থ করি, মানে সেখান থেকে মানিটাইজ করি, যেমন আমি একটা ল্যান্ড বিক্রি করলাম, টাকা পেলাম, এটাকে বলা হচ্ছে মনিটাইজেশন অফ ল্যান্ড। তো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার হাতে প্রচুর আনইউজড ল্যান্ড পড়ে আছে। এই আনইউজড ল্যান্ডগুলোকে বিক্রি করে নিয়ে টাকা আনা, সেটার জন্য এই সংস্থাটা তৈরি করা হলো, ন্যাশনাল বা সেগুলোকে কাজে লাগানোর জন্য ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন। এটা হচ্ছে একটা হোললি ওন গভর্নমেন্ট এন্টিটি, অর্থাৎ সম্পূর্ণ সরকারি সংস্থা, টু মনিটাইজ সারপ্লাস ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাসেটস। হয়তো কোনো বিল্ডিং আছে বা কোনো ল্যান্ড আছে যেগুলো ব্যবহার হচ্ছে না, সেগুলো মনিটাইজ করার জন্য তৈরি করা হয়েছে। নেক্সট আসছি, India finishes at top in 2022 ISSF Shooting World Cup. ISSF যেটা ইন্টারন্যাশনাল শুটিং ফেডারেশন, সেই আইএসএসএফের শুটিং ওয়ার্ল্ড কাপ চলছিল, আমরা আগেই আলোচনা করেছি। ইজিপ্টের কায়রোতে চলছিল 2022-এর শুটিং ওয়ার্ল্ড কাপ। সেখানে ভারত টপ, একদম মানে টপ, এই মেডালের দিক থেকে, মেডাল সংখ্যার দিক থেকে টপে আছে। 4টে গোল্ড, 2টো সিলভার এবং 1টা ব্রোঞ্জ
মোট 7টা মেডেল জিতেছে। আচ্ছা, নেক্সট আসছি বিখ্যাত গল্ফ প্লেয়ার টাইগার উডস ইন্ডাক্টেড হলেন ওয়ার্ল্ড গল্ফ হল অফ ফেমে। হল অফ ফেম তাদেরকে নিয়ে তৈরি হয়, HALL হল অফ ফেম তাদেরকে নিয়ে তৈরি হয় যারা খুব লেজেন্ডারি প্লেয়ার আর কি, তাদেরকে নিয়ে হল অফ ফেম তৈরি হয়। হল অফ ফেম বলতে একটা জাস্ট গ্রুপ আর কি, একটা ক্লাব বলতে পারা যায়, সেই হল অফ ফেম তৈরি হয় তাদেরকে নিয়ে। তো টাইগার উডস সেখানে ইন্ডাক্টেড হলেন বা তাকে নির্বাচিত করা হয়েছে। নেক্সট আসছি ফার্স্ট ড্রোন স্কুল ভারতের কোথায় ড্রোন স্কুল প্রথম উদ্বোধন হলো। তো প্রথম ড্রোন স্কুল উদ্বোধন হলো হচ্ছে গোয়ালিয়রে। গোয়ালিয়র কোথায় আছে? এমপিতে আছে। ফার্স্ট ড্রোন স্কুল ইনগরেটেড অ্যাট গোয়ালিয়র এমপি। CM কে আছেন এখন? শিবরাজ সিং চৌহান, এবং ক্যাপিটাল হচ্ছে ভোপাল। তাহলে গোয়ালিয়র এমপিতে ভারতের প্রথম ড্রোন স্কুল উদ্বোধন হলো। নেক্সট আসছি কে সম্প্রতি চারধাম প্রজেক্টের চেয়ারম্যান হলেন? হু বিকেম দ্য চেয়ারম্যান অফ চারধাম প্রজেক্ট? চারধাম প্রজেক্টটা কি? চারধাম প্রজেক্টটা হচ্ছে হাইওয়ে কানেক্টিং দ্য চার ধামস, হাইওয়ে অফ হাইওয়ে অফ 2 লেন অফ মিনিমাম 10 মিটার আর কি, 10 মিটার মিনিমাম 10 মিটার হবে লেন্থ, সেই চার ধামকে কানেক্ট করছে, এটাকে বলা হয় চারধাম প্রজেক্ট। তো চারটে ধাম হচ্ছে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। এই চারধাম প্রজেক্টের হেড হলেন রিটায়ার্ড জাস্টিস এ কে সিক্রি। নেক্সট আসছি IRADI এর নতুন চেয়ারম্যান কে হলেন? খুব ইম্পর্ট্যান্ট, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, IRDAI। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বিভিন্ন ধরনের যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদেরকে তাদের রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করে, নিয়ন্ত্রণ করে হচ্ছে IRDAI। নতুন চেয়ারম্যান হলেন দেবাশিস পণ্ডা। IRDAI এর ফাউন্ডেশন হচ্ছে 1999 তৈরি হয়েছিল, হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদ। নেক্সট আসছি RBI রিসেন্টলি কোন পেমেন্টস ব্যাংকের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে একটা হচ্ছে গিয়ে তারা নতুন কাস্টমার আর ধরতে পারবে না, সেটা হচ্ছে গিয়ে পেটিএম পেমেন্টস ব্যাংকের ওপর বিভিন্ন কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। RBI প্রোহিবিট করেছে তাদেরকে নতুন, যাতে তারা না কাস্টমার অ্যাকোয়ার করে। নেক্সট আসছি BIS টাই আপ করেছে কোন IITর সাথে টু এস্টাবলিশ এ BIS স্ট্যান্ডার্ডাইজেশন চেয়ার প্রফেসর? BIS কি? BIS হচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। এরা বিভিন্ন ক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজেশন মেথড এবং বিভিন্ন স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেয়। যে কোনো একটা ফুডকে কখন আমি একটা সেফ ফুড বলবো, কোনো একটা দুধে কতটা পর্যন্ত প্রিজারভেটিভ দেওয়া যেতে পারে, কোনো একটা ফুডে কতটা পর্যন্ত কালার দেওয়া যেতে পারে, এগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করে BIS বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। কোনো একটা তেল কতটা পর্যন্ত হলে তাকে ভোজ্য তেল বলবো, তার কোনো একটা সাবানে কতটা পর্যন্ত কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে। এই যে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ডগুলো, এগুলো কিন্তু ঠিক করে দেয় BIS। এবং এই BIS টাই আপ করলো IIT রুড়কির সাথে, স্বাক্ষর করলো, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করলো IIT রুড়কির সাথে টু এস্টাবলিশ এ BIS স্ট্যান্ডার্ডাইজেশন চেয়ার প্রফেসর। মানে এই সমস্ত স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস নিয়ে পড়াশুনো, রিসার্চ এবং গবেষণা বা আলোচনার জন্য একটা পার্মানেন্ট চেয়ার, মানে একটা প্রফেসরই নিযুক্ত থাকবেন IIT রুড়কিতে। নেক্সট আসছি ওমেন অ্যাট ওয়ার্ক প্রোগ্রাম চালু করলো কোন রাজ্য? ওমেন অ্যাট ওয়ার্ক প্রোগ্রাম চালু করলো কর্ণাটক গভর্নমেন্ট, যেখানে বলা হয়েছে যে 2026 সালের মধ্যে 5 লাখ জবস ফর উমেন ক্রিয়েট করা হবে, যারা এমপ্লয়েবল তাদের জন্য। নেক্সট আসছি সাউথ কোরিয়ার নিউ প্রেসিডেন্ট কে হলেন? সাউথ কোরিয়ার নিউ প্রেসিডেন্ট হলেন ইউন সুক ইয়োল হলেন YONSUK ইউন সুক ইয়োল হলেন সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট। নেক্সট আসছি খুব ইম্পর্ট্যান্ট ডেমোক্রেসি রিপোর্ট 2022, ডেমোক্রেটিক রিপোর্ট 2022-এ যেটা তৈরি করেছে ভিডেম, সেই রিপোর্ট অনুযায়ী টপ কান্ট্রি হচ্ছে সুইডেন, এবং নেক্সট টপ কান্ট্রি ভারতের স্থানটা বলে দিচ্ছি। তো ইন্ডিয়ার এখানে র্যাঙ্ক হচ্ছে 93rd, বিভিন্ন এর থেকে আর কি র্যাঙ্কটা করা হয়েছে বিভিন্ন আঙ্গিক থেকে। তো তার মধ্যে ইন্ডিয়ার যেটা লিবারেল ডেমোক্রেটিক ইন্ডেক্স বা LDI, লিবারেল ডেমোক্রেটিক ইন্ডেক্স LIBERAL,
আমি ডেমোক্রেটিক পুরোটা লিখলাম না, ডেমোক্রেটিক ইন্ডেক্স, লিবারেল ডেমোক্রেটিক ইন্ডেক্স এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 93তম, 93rd, এটা একটু নোট করে নেবে। এলডিআই, লিবারেল ডেমোক্রেটিক ইন্ডেক্স, আমি গ্রুপেও বলে দিচ্ছি। এনিওয়ে, নেক্সট আসছি, কোন রাজ্য রিসেন্টলি চা শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প চালু করলো ফর টি ওয়ার্কার্স? তো এই মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প ফর দ্য টি ওয়ার্কার্স চালু করলো ত্রিপুরা গভর্নমেন্ট। নেক্সট আসছি, কোন দেশের আর্মি রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে ভারতের যে ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ সেন্টার ক্লজ একটা চুক্তি স্বাক্ষর করলো বা মৌ স্বাক্ষর করলো? ক্লজের ফুল ফর্ম হচ্ছে সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ, অর্থাৎ যেখানে ভূমি যুদ্ধ, যেটা ল্যান্ড ওয়ারফেয়ার, সেই ল্যান্ড ওয়ারফেয়ার নিয়ে রিসার্চ করা হয়, সেই সেই যে সংস্থা আছে ভারতের, তার নাম ক্লজ, তারা মৌ বা চুক্তি স্বাক্ষর করলো হচ্ছে আর্ক, AARC, অস্ট্রেলিয়ান আর্মি রিসার্চ সেন্টারের সাথে। তাহলে ইন্ডিয়ার ক্লজ চুক্তি স্বাক্ষর করলো অস্ট্রেলিয়ার আর্কের সাথে। নেক্সট আসছে, ভারতের 6টা এয়ারপোর্ট, 6 এয়ারপোর্টস অফ ইন্ডিয়া নেমড ফর ACI, এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ASQ সার্ভে অ্যাওয়ার্ড। ASQ স্ট্যান্ডস ফর এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি। তো ভারতের 6টা এয়ারপোর্ট এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটির অর্থাৎ ASQ সার্ভের অ্যাওয়ার্ডে নথিভুক্ত হয়েছে বা অ্যাওয়ার্ড পেয়েছে। সেটা হচ্ছে গিয়ে লিস্টেড হয়েছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে গিয়ে 6টা এয়ারপোর্ট কী কী: মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, কোচিন, আহমেদাবাদ এবং চণ্ডীগড়, এই 6টা এয়ারপোর্ট। নেক্সট আসছে ইম্পর্ট্যান্ট একটা বই, সোলি সোরাবজি, লাইফ অ্যান্ড টাইমস। এই বইটা খুব আলোচিত বই। বইটার লেখক হচ্ছেন অভিনব চন্দ্রচূড়, ABHINAV, অভিনব চন্দ্রচূড়, CHANDRACHUD, অভিনব চন্দ্রচূড়। সোলি সোরাবজি, ইনি ভারতের একজন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ছিলেন, তার জীবন এবং তার সময় নিয়ে লেখা এই বইটা। নেক্সট আসছি, ভারতের প্রথম মেডিকেল সিটি কোথায় সেট আপ করা হলো? ইন্ডিয়াস ফার্স্ট মেডিকেল সিটি টু বি সেট আপ অ্যাট পুনে, মহারাষ্ট্র। মেডিকেল সিটি বলতে একটা ক্লাস্টার, একটা এলাকা যেখানে কিন্তু মেডিকেল কলেজ থেকে শুরু করে মেডিকেল ট্রিটমেন্টের সমস্ত সুবিধা একটা এক ছাতার তলায়, সমস্ত রকমের স্পেশালাইজড চিকিৎসার ব্যবস্থা থাকবে। সেটা কোথায় তৈরি করা হয়েছে? সেটা তৈরি করা হয়েছে মহারাষ্ট্রের পুনেতে। হ্যাঁ, এবং তার নাম দেওয়া হয়েছে ইন্দ্রায়ানি মেডিসিটি, ইন্দ্রায়ানি মেডিসিটি। নেক্সট আসছি, নিউ ক্যাম্পাস বিল্ডিং ফর রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি, RRU, নিউ ক্যাম্পাস বিল্ডিং অফ RRU কোথায় তৈরি করা হলো এবং রিসেন্টলি সেটা উদ্বোধন করলেন বা উৎসর্গ করলেন ইনস্টিটিউটকে নরেন্দ্র মোদী? কোথায়? গুজরাটের গান্ধীনগরে। RRU বা রাষ্ট্রীয় রক্ষা, অর্থাৎ একটা ডিফেন্স কলেজ, রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি, ডিফেন্স কলেজ নয়, ডিফেন্স ইউনিভার্সিটি, রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি কোথায় তার নতুন ক্যাম্পাস শুরু হলো? গুজরাটের গান্ধীনগরে। নেক্সট আসছি, ভারতীয় রেলের প্রথম গতিশক্তি কার্গো টার্মিনাল কোন ডিভিশনে উদ্বোধন হলো বা কোন ডিভিশনে শুরু হলো? গতিশক্তি কার্গো টার্মিনাল জিনিসটা পরে বলছি। গতিশক্তি কার্গো টার্মিনাল শুরু হলো আসানসোল ডিভিশনে ফর মাইথন পাওয়ার লিমিটেড। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি গতিশক্তি প্রজেক্টটা হচ্ছে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন এবং যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন সিস্টেমের উন্নতি এবং খুব দ্রুত এবং কম খরচে যাতে এই ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাগুলো হয় তার জন্য একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা উদ্যোগ, একটা প্রকল্প, মিশন গতিশক্তি। এই যে রোডওয়ে ক্যাপাসিটি বাড়ানো, নিউ এয়ারপোর্ট, হেলিপোর্ট তৈরি করা, রেলওয়ে ট্রান্সপোর্ট ক্যাপাসিটি বাড়ানো, এমনকি 4G কানেক্টিভিটি, রিনিউয়েবল এনার্জি তৈরির ক্যাপাসিটি বাড়ানো ইত্যাদি জিনিসগুলো আছে মিশন গতিশক্তির আন্ডারে। তো যাই হোক, ওই মাইথন পাওয়ার লিমিটেডে কয়লা পাঠানোর জন্য একটা স্পেশাল কার্গো টার্মিনাল তৈরি করা হয়েছে আসানসোল ডিভিশনে, যেটা মিশন গতিশক্তির অন্তর্গত। এটা ইন্ডিয়ান রেলওয়ের প্রথম গতিশক্তি আন্ডারে স্কিম। নেক্সট আসছি ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অফ চিলি দেশের আমরা নাম সবাই শুনেছি। চিলির ক্যাপিটাল হচ্ছে সান্তিয়াগো, প্রচণ্ড ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে। নতুন প্রেসিডেন্ট কে হলেন? গ্যাব্রিয়েল বোরিক, গ্যাব্রিয়েল GABRIEL, গ্যাব্রিয়েল বোরিক, BORIC। গ্যাব্রিয়েল বোরিক হলেন একজন স্টুডেন্ট লিডার, ওই দেশের ছাত্র নেতা। তিনি ইয়াংগেস্ট প্রেসিডেন্ট, 36 বছর মাত্র বয়স, 36 ইয়ার ওল্ড। এই গ্যাব্রিয়েল বোরিক হয়েছেন ওই দেশের নতুন প্রেসিডেন্ট। নেক্সট আসছি,
প্রথম প্রথম কেমিক্যাল কোম্পানি তামিলনাড়ু পেট্রো প্রোডাক্টস লিমিটেড, টিপিএল, এরা তৈরি করেছে, এরা বিআইএস সার্টিফিকেশান পেলো টু ম্যানুফ্যাকচার এলএবি। এলএবি জিনিসটা কি? এলএবি হচ্ছে, সায়েন্সের প্রশ্নে আসতে পারে, এলএবি হচ্ছে লিনিয়ার অ্যালকিল বেঞ্জিন। কেমিস্ট্রির ছেলে মেয়েরা ভালো বলতে পারবে। এলএবি বা লিনিয়ার অ্যালকিল বেঞ্জিন কি? যেটা হচ্ছে কি একটা কেমিক্যাল যেটা বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট বা সাবান, গুঁড়ি ইত্যাদি তৈরির কাজে লাগে, বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট তৈরির কাজে লাগে। এইটা প্রথম তৈরি আগে অনেকেই করেছে, কিন্তু এই যে বিআইএস বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডাইজেশন পড়লাম, যে যারা সমস্ত স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়, তো তাদের সার্টিফিকেশান পেয়েছে। হ্যাঁ, বিশ্বের কোনো কোম্পানি এখনও বিআইএস সার্টিফাই করেনি কোনো কোম্পানিকে, এক্সেপ্ট ফ্রম এই প্রথম করলো তামিলনাড়ু পেট্রো প্রোডাক্টস লিমিটেডের। তাহলে এটার নাম হচ্ছে এলএবি। এভাবে কোশ্চেন আসতে পারে, এলএবি বা লিনিয়ার অ্যালকিল বেঞ্জিন কী কাজে লাগে? বায়োডিগ্রেডেবল ডিটারজেন্ট তৈরির কাজে লাগে, তৈরি করেছে তামিলনাড়ু পেট্রো প্রোডাক্টস লিমিটেড। আচ্ছা, এরপর আসছি আমরা নেক্সট পয়েন্টে। কোন সংস্থা ইউভিকা বা যুব বিজ্ঞান কার্যক্রম, युवा विज्ञान, ইউভিকা, युवा विज्ञान कार्यक्रम, এই স্কুল চিলড্রেনদের জন্য এটা এই প্রোগ্রামটা অনুষ্ঠান করলো, দ্যাট ইজ ইসরো। ইসরো আমরা জানি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর হেডকোয়ার্টার আছে বেঙ্গালুরুতে, কর্ণাটকের, এবং বর্তমান চেয়ারম্যান আগে ছিলেন কে শিবন, এখন আছেন ডক্টর এস সোমনাথ। নেক্সট আসছি, কোন রাজ্যে 11তম খেল মহাকুম্ভ ইনগরেটেড হলো? এটা হচ্ছে সেই রাজ্যের স্টেট স্পোর্টস প্রোগ্রাম, অর্থাৎ অ্যানুয়াল স্পোর্টস হয় না, বিভিন্ন রাজ্যে অ্যানুয়াল স্পোর্টস হয়। পশ্চিমবঙ্গে এখন হওয়া কমে গেছে, বন্ধ হয়ে গেছে প্রায়, কিন্তু গুজরাটে হচ্ছে। এটা গুজরাটের অ্যাকচুয়ালি স্টেট স্পোর্টস, হ্যাঁ, যে খেল মহাকুম্ভ নাম দিয়ে ওরা করে। 36টার ওপর ওদের বিভিন্ন ডিসিপ্লিনে খেলা হয় এবং লক্ষাধিক পার্টিসিপেন্ট থাকে তাতে। তো যাই হোক, কোথায় উদ্বোধন হলো? গুজরাটের সর্দার প্যাটেল স্টেডিয়ামে, গুজরাটের সর্দার প্যাটেল স্টেডিয়ামে উদ্বোধন হলো খেল মহাকুম্ভ। নেক্সট আসছি, খুব ইম্পর্ট্যান্ট, কোন বইটা রিসেন্টলি, কোন বইটার ইংরাজি অনুবাদ ম্যান বুকার প্রাইজের জন্য সিলেক্টেড হয়েছে এই বছরের, বা নমিনেটেড হয়েছে? ম্যান বুকার এখনও সিলেক্টেড হয়নি, নমিনেটেড হয়েছে। তো সেটা হচ্ছে হিন্দি বইটার নাম রেত সমাধি, লেখা হচ্ছে গীতাঞ্জলি শ্রী বলে একজন লেখকের লেখা, গীতাঞ্জলি শ্রী, রেত সমাধি বইয়ের নাম, যার ইংলিশ ট্রান্সলেশন, অ্যাকচুয়ালি ইংলিশ ট্রান্সলেশনটাই রেফার্ড হয়েছে, লিস্টেড হয়েছে, সেটা হচ্ছে কি টম্ব অফ স্যান্ড। টম্ব মানে হচ্ছে সমাধি, অফ স্যান্ড মানে বালি, তো রেত সমাধি এই বালির সমাধি। এই বইটার অ্যাকচুয়ালি গীতাঞ্জলি শ্রীর লেখা, এবং ইয়ে করেছেন ডেইজি রকওয়েল, অনুবাদ করেছেন ইংরেজিতে ডেইজি, DAISY, রকওয়েল, ROCKWELL, ডেইজি রকওয়েল অনুবাদ করেছেন এই বইটার। এই বইটার অনুবাদটা ম্যান বুকারের জন্য নমিনেটেড হয়েছে। নেক্সট আসছি, কোন দিনটাকে ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথামেটিক্স বা বা পাই ডে হিসেবে পালন করা হয়? এটা হচ্ছে 14 মার্চ। কেন এটাকে পাই ডে হিসেবে পালন করা হয়? আমরা যারা মোটামুটি অঙ্ক টঙ্ক মনে আছে, পাই সবাই জানি, পাইয়ের মান কত ধরা হয় 22/7 বা 3.14। এর মধ্যে এই ডেটটা লুকিয়ে আছে 14ই মার্চ, 14/3, এই জন্যই 14ই মার্চ ডেটটাকে পাই ডে বা ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথামেটিক্স হিসেবে পালন করা হয়। পাইয়ের হিসেবটা 22/7 ভাগটা এখনও শেষ হয়নি, কোনো আবৃত্ত দশমিকও আসেনি, কিছুই না, হ্যাঁ, চলতেই থাকছে তা, কিন্তু তার নিয়ারেস্ট রাউন্ডেড ভ্যালু হচ্ছে 3.14, যার জন্য এই দিনটাকে পাই ডে হিসেবে পালন করা হয়। নেক্সট আসছি, খুব ইম্পর্ট্যান্ট, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, NFHS, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, অর্থাৎ রাষ্ট্রীয় ফ্যামিলি হেলথ, পরিবার স্বাস্থ্য নিরীক্ষণ, NFHS 5, এটা 5th এডিশন, যেটা 2019 থেকে 2021 যে টাইম পিরিয়ডটা, সেই পিরিয়ডটার নিয়ে সার্ভে করেছে। তাতে খুব ইম্পর্ট্যান্ট দু একটা পয়েন্ট, ভারতের সেক্স রেশিও বর্তমানে 1020 ওমেন, অর্থাৎ প্রতি 1000 মেল এ এখন 1020 জন ফিমেল আছেন ভারতে। এবং সেক্স রেশিও বার্থ, অর্থাৎ জন্মাচ্ছেন কীরকম না, প্রতি 1000 জন পুরুষ পিছু বা পুরুষ শিশু পিছু, প্রতি 1000 জন পুরুষ শিশু পিছু জন্মাচ্ছেন হচ্ছে 1020 জন মহিলা। তো 1000 জন পুরুষ জন্মালে জন্মাচ্ছে 1020 জন মহিলা। এবং
আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোন রাজ্য ফুল ইমিউনাইজেশনে অর্থাৎ ভ্যাকসিনেশন, ইমিউনাইজেশন মানে হচ্ছে ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে টপ করেছে, 90% ভ্যাকসিনেশন ওরা কমপ্লিট করেছে বাচ্চাদের, সেটা হচ্ছে ওড়িশা। ওড়িশা টপস ইন ফুল ইমিউনাইজেশন। নেক্সট আসছি এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কে হলেন। এয়ার ইন্ডিয়ার নতুন এয়ার ইন্ডিয়া নিয়ে তো আমরা অনেক পড়াশোনা করেছি, জানি নতুন টেক ওভার করলো টাটা গ্রুপ। তো এই এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কে হলেন? চন্দ্রশেখরন। চন্দ্রশেখরন হলেন এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান। চন্দ্রশেখরন SEKARAN। নেক্সট 75th বাফটা অ্যাওয়ার্ডস। বাফটা হচ্ছে ব্রিটিশ একাডেমি অফ ফিল্মস অ্যান্ড টেলিভিশনস অ্যাওয়ার্ডস। বাফটা ব্রিটিশ একাডেমি ফর ফিল্মস অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস, বাফটা। 2-3টে পয়েন্ট অ্যাকচুয়ালি প্রথমটা মনে রাখলেই আমার মনে হয় যথেষ্ট। বেস্ট ফিল্ম বাফটা, 75th বাফটার অ্যাকচুয়ালি যেগুলো অ্যাকচুয়াল একাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ অস্কার বলা হয় যেটাকে, সেটা সব প্রায় অনেকগুলোই পড়তে হয়, এক্ষেত্রে 2-4টে পড়লেই চলে। বাফটায় বেস্ট ফিল্ম কোনটা হয়েছে? দ্য পাওয়ার অফ দ্য ডগ। বেস্ট ফিল্ম বা সবচেয়ে বেস্ট সিনেমা সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ দ্য ডগ। বেস্ট ডিরেক্টর ওই সিনেমারই ডিরেক্টর জেন ক্যাম্পিয়ন, জেন ক্যাম্পিয়ন CAMPION। বেস্ট অ্যাক্টর হয়েছেন উইল স্মিথ। বেস্ট অ্যাক্টর হয়েছেন উইল স্মিথ ফর কিং রিচার্ড সিনেমায় অভিনয়ের জন্য। কিং রিচার্ড সিনেমায় অভিনয়ের জন্য হয়েছেন বেস্ট অ্যাক্টর উইল স্মিথ। এবং বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন জোয়ানা স্ক্যালন, JOANA স্ক্যালন SCANLAN ফর আফটার লাভ। এই সিনেমা, এই আফটার লাভ, এই আফটার লাভ সিনেমাটার জন্য হয়েছেন উনি বেস্ট অ্যাক্ট্রেস। নেক্সট আসছি সিপ্রি, SIPRI, স্টকহোম ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এখানে পিস কথাটা বাদ চলে গেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল, এখানে একটা পিস হতো, PEACE। SIPRI, সিপ্রি, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তো এরা বিভিন্ন ধরনের রিপোর্ট বানায়। তো এদের একটা রিসেন্ট রিপোর্ট অনুযায়ী, রিপোর্টটার নাম হচ্ছে ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্রান্সফার 2021। ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্ম ট্রান্সফার 2021। এই রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ইম্পোর্টার অফ আর্মস ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাজ এ রিপোর্ট বাই সিপ্রি। তো স্টকহোমের এই সংস্থাটার রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া হচ্ছে আর্মস বা অস্ত্রের সবচেয়ে বড় আমদানিকারক দেশ, লার্জেস্ট ইম্পোর্টার। এবং তাদের আমদানিটা সবচেয়ে বেশি তারা কোন দেশ থেকে করে? ভারত তাদের যে অস্ত্র আমদানি, সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে রাশিয়ার কাছ থেকে 46%, তারপরে ফ্রান্স 27%, দেন USA 12%। এ তো হলো ইম্পোর্টার, আমদানিকারক দেশ। রপ্তানিকারক দেশ, টপ এক্সপোর্টার কান্ট্রি কোনগুলো? USA হচ্ছে টপ এক্সপোর্টার, সারা বিশ্বে যত আর্মস এক্সপোর্ট হয় তার মধ্যে USA করে 39%, রাশিয়া করে 19%, ফ্রান্স করে 11%। ফ্রান্স করে হচ্ছে 11%। তো এরপর নেক্সট আসছি ICC প্লেয়ার্স অফ দ্য মান্থ। তো এখন পড়া হচ্ছে, আগে ইয়ার হতো, এখন মান্থ। ICC প্লেয়ার অফ দ্য মান্থ 2022-এর ফেব্রুয়ারি মাসের জন্য মেল প্লেয়ার অফ দ্য মান্থ ক্রিকেটার হচ্ছেন শ্রেয়াস আইয়ার অফ ইন্ডিয়া, এবং ফিমেল ক্রিকেটারকে অ্যামেলিয়া কার, AMELIAKERR, অ্যামেলিয়া কার অফ নিউজিল্যান্ড। দুজনেই অলরাউন্ডার। নেক্সট আসছি জার্মান ওপেন ব্যাডমিন্টন 2022, জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে জার্মান ওপেন ব্যাডমিন্টন 2022-এ সিলভার মেডেল পেলেন, অর্থাৎ রানার আপ হলেন একজন ভারতীয়, লক্ষ্য সেন অফ ইন্ডিয়া। গোল্ড পেয়েছেন, মানে যার কাছে পরাজিত হয়েছেন লক্ষ্য সেন, সিলভার পেয়েছেন যার জন্য, তিনি হচ্ছেন কুনলাভাত ভিটিজরু, মানে থাইল্যান্ডের প্লেয়ার। বানানটা KUNLAVUT VITIOLSARU। ইনি হচ্ছেন থাইল্যান্ডের প্লেয়ার, এনার কাছে পরাজিত হয়েছেন এবং সিলভার জিতেছেন লক্ষ্য সেন। নেক্সট আসছি ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স। কোন দিনটিকে পালন করা হয়? অ্যাকশন ফর রিভার্স, অর্থাৎ বিশ্ব নদী সচেতনতা দিবস। ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স 14th মার্চ, 14ই মার্চ দিনটি। 15ই মার্চ হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে।
বা বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস আর ক্রেতা অধিকার দিবস। নেক্সট আসছি, ভারতে প্রথম ওয়ার্ল্ড পিস সেন্টার কোথায় স্থাপিত হলো? ওয়ার্ল্ড পিস সেন্টার অ্যাকচুয়ালি অন্য কিছু না, এটা জৈন প্রতিষ্ঠান, জৈন ধর্মাবলম্বীদের একটা প্রতিষ্ঠান, যেটার ওদের কথায় নাম হচ্ছে অহিংসা বিশ্বভারতী। অহিংসা বিশ্বভারতী, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ওয়ার্ল্ড পিস সেন্টার, কোথায় স্থাপিত হলো? এস্টাবলিশড অ্যাট গুরুগাঁও, যেটাকে আমরা গুরুগ্রাম বলে লেখা হয়, বা গুরগাঁও অ্যাট হরিয়ানা, বাই কে স্থাপন করলেন? জৈনাচার্য ডক্টর লোকেশজি, জৈন ধর্মের ইনি একজন আচার্য, জৈনাচার্য ডক্টর লোকেশজি স্থাপন করলেন ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড পিস সেন্টার আর অহিংসা বিশ্বভারতী অ্যাট গুরুগ্রাম, হরিয়ানা। নেক্সট আসছি, ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই অ্যান্ড রোবোটিক্স টেকনোলজি পার্ক কোথায় তৈরি হলো? ইন্ডিয়াস ফার্স্ট আর্ট পার্ক, এআরটির ফুল ফর্ম কি? এ ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আরটি মানে হচ্ছে রোবোটিক্স টেকনোলজি, এআরটি এআই অ্যান্ড রোবোটিক্স টেকনোলজি পার্ক কোথায় তৈরি হলো? কর্ণাটকের বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু, পুনে, এগুলো তো একদম টেকনোলজি হাব। নেক্সট আসছি, কোন দেশকে ইউএস, G7 কান্ট্রিজ এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো একসাথে তাদের মোস্ট ফেভার্ড নেশন ট্রেড স্ট্যাটাস থেকে বাতিল করলো? মোস্ট ফেভার্ড নেশন ট্রেড স্ট্যাটাস অ্যাকচুয়ালি বিভিন্ন আমদানি রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত সুবিধাগুলো পাওয়া যায় সেগুলো আর পাওয়া যাবে না। বুঝতেই পারা যাচ্ছে ইউএস, G7 নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো একসাথে বাদ দিয়েছে। কাকে দেবে? রাশিয়াকেই দেবে, ডিউ টু দ্য কনফ্লিক্ট বিটুইন রাশিয়া অ্যান্ড ইউক্রেন। নেক্সট আসছি, পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? নিউ সিএম অফ পাঞ্জাব হলেন হচ্ছে ভগবন্ত BHAGWANT, ভগবন্ত মান, MANN। ইনি আম আদমি পার্টির একজন MLA এবং উনি 117টার মধ্যে 92টা সিট পেয়েছেন। নেক্সট আসছি, ইন্ডিয়াজ ফার্স্ট ডিজিটাল ওয়াটার ব্যাঙ্ক, অ্যাকচুয়ালি এটা ডিজিটাল ওয়াটার ডেটা ব্যাঙ্ক। হোয়াই ডেটা ব্যাঙ্ক? তার কারণ জল সংক্রান্ত, কোথায় কী ধরনের জল পাওয়া যায়, কোথায় বেশি জল পাওয়া যায়, কোথায় জলের অভাব আছে ইত্যাদি, কোথায় পানীয় জল এর সংকট আছে, এই সংক্রান্ত ডেটা এক জায়গায় কালেক্ট করা হবে। ডেটা ব্যাঙ্ক তৈরি করা হচ্ছে। কে তৈরি করছে এবং ডেটা ব্যাঙ্কটার নাম কি? তৈরি হচ্ছে যে নামে, তার নাম হচ্ছে AQVERIUM, যেমন অ্যাকোয়ারিয়াম হয় সেটা হচ্ছে অ্যাকুভেরিয়াম। লঞ্চ করেছে কোথায়? বেঙ্গালুরুতে। এই ওয়াটার ডেটা ব্যাঙ্কটা তৈরি হচ্ছে বেঙ্গালুরু, কর্ণাটকের চিফ মিনিস্টার কে এখন? আগে ছিলেন ইয়েদুরাপ্পা, এখন আছেন বাসবরাজ বোম্মাই হচ্ছেন বর্তমান চিফ মিনিস্টার। নেক্সট আসছি, মহানদী কোলফিল্ডস লিমিটেড, এটা হচ্ছে একটা সাবসিডিয়ারি অফ কোল ইন্ডিয়া লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেডের সাবসিডিয়ারি বা কোল ইন্ডিয়া লিমিটেডেরই একটা শাখা মহানদী কোলফিল্ডস লিমিটেড, ওড়িশার। এটা হ্যাজ বিকাম দ্য লার্জেস্ট কোল প্রডিউসার ইন ইন্ডিয়া, সবচেয়ে বেশি কোল প্রডিউসার, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি কয়লা উত্তোলক কোম্পানিতে পরিণত হয়েছে। এবং এই মহানদী কোল ফিল্ডস লিমিটেড, এটা জানার সাথে সাথে আমরা জেনে নিই যে টপ কোল প্রডিউসার স্টেটগুলো কী কী আছে। 1 নম্বর হচ্ছে ছত্তিশগড়, 2 নম্বর হচ্ছে উড়িষ্যা, 3 নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ এবং 4 নম্বরে হচ্ছে ঝাড়খণ্ড। এখন কোল প্রডিউসার স্টেটস, সবচেয়ে বেশি কোল প্রডিউস করে ছত্তিশগড়, 2 উড়িষ্যা, 3 মধ্যপ্রদেশ এবং 4 নম্বরে আছে ঝাড়খণ্ড। নেক্সট আসছি ম্যাটার্নাল মর্টালিটি রেট, MMR। ভারতে ম্যাটার্নাল মর্টালিটি রেট কত? 103 পার 1 লাখ, অর্থাৎ 103 জন প্রতি 1 লাখ মহিলা যাদের হয় মানে প্রসব হয়, তাদের মধ্যে 103 জন মা মারা যান ভারতে এখন। যার মধ্যে লোয়েস্ট রেট হচ্ছে কেরালায় 30 পার 1 লাখ, অর্থাৎ প্রতি 1 লাখ প্রসবকারী মহিলা, তাদের মধ্যে মারা যান হচ্ছে 30 জন। এবং নেক্সট হচ্ছে তেলেঙ্গানা, তারপরে মহারাষ্ট্র। তো টপ 3 আর কি, যাদের মর্টালিটি রেট কম, অর্থাৎ তাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো ধরতে হবে। প্রথম হচ্ছে কেরালা, সেকেন্ড হচ্ছে তেলেঙ্গানা এবং থার্ড হচ্ছে মহারাষ্ট্র। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে বা ন্যাশনাল ইমিউনাইজেশন, একটু আগে বলছিলাম ভ্যাকসিনেশনকে ইমিউনাইজেশন বলে, ডে হিসেবে পালন করা হয় কোন দিনটি? 16 মার্চ, 16ই মার্চ। এটা খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্ট ইন্ডিয়ান ডকুমেন্টারি টু বি নমিনেটেড ইন অস্কার্স 2022, 2022-এর অস্কার্সে নমিনেটেড হয়েছে প্রথম ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্ম হিসেবে।
এটা কি রাইটিং, ফিল্মটার নাম হচ্ছে ডকুমেন্টারি ফিল্ম রাইটিং উইথ ফায়ার, আগুন দিয়ে লেখা। তো রাইটিং উইথ ফায়ার এটা অ্যাকচুয়ালি ডিরেক্টেড বাই রিন্টু থমাস অ্যান্ড সুস্মিত ঘোষ। সুস্মিত ঘোষের ডিরেকশানে ডকুমেন্টারিটা তৈরি হয়েছে। কি নিয়ে? এটা একটা নিউজ পেপার নিয়ে, যেটা হচ্ছে দলিতদের দ্বারা পরিচালিত নিউজ পেপার, দলিত লেড নিউজ পেপার খবর লহরিয়া। কোথায়? চিত্রকূট ইউপির একটা সংবাদপত্র। এটা নিয়ে তৈরি একটা ডকুমেন্টারি, দ্যাট ইজ রাইটিং উইথ ফায়ার, নমিনেটেড ইন অস্কার 2022। তো মার্চ 2022 পার্ট 2 কারেন্ট অ্যাফেয়ার্স এতটা অবধি থাক। পার্ট 3 আবার আসবো।